উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক আয়োজিত অনলাইন অর্থনীতির ভিডিও ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আমাদের সেমিস্টার 4 এর ইউনিট 3 শিল্প বা ইন্ডাস্ট্রি এটার উপর আলোচনা করব। এই ইউনিট থেকে আমাদের 2 নম্বরের দুটো করে প্রশ্ন আসবে, মানে মোট 4 নম্বর এই ইউনিটে রয়েছে। প্রধানত যেটা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তী সময় ভারতের শিল্পাবস্থা কিরকম ছিল। আমরা সেমিস্টার 3-তে পড়ে এসেছি যে ইংরেজরা আমাদের দেশকে তাদের পণ্য কেনার বাজার হিসাবে ধরেছিল। ফলে আমরা যাতে আমাদের নিজেদের প্রয়োজনীয় পণ্য নিজেরা যাতে বানিয়ে না ফেলতে পারি, এ ব্যাপারটায় তারা যথেষ্ট সতর্ক নজর রেখেছিল। ফলে স্বাধীনতার পূর্ববর্তী সময় ভারতে শিল্পের সেরকম কোনো বিকাশ হয়নি। হ্যাঁ, টাটার কারখানা তৈরি হয়েছিল বটে, কিন্তু সেভাবে একটা দেশকে গড়ে তোলার জন্য যত শিল্প দরকার ভারতে তার কিছুই হয়নি। এবং সোজা কথা, ইংরেজরা এদেশে সেই শিল্পগুলোই গড়ে তুলেছিল যার কাঁচা মাল ইংল্যান্ডে নিয়ে যাওয়া তাদের পক্ষে মুশকিল। যেমন কৃষিজ দ্রব্য ব্যবহার করে যে শিল্পগুলো গড়ে ওঠে, যেমন পাট শিল্প, বস্ত্র শিল্প, চা শিল্প, এগুলো ইংরেজরা তৈরি করেছিল। কিন্তু আর কোনো শিল্পই তারা তৈরি করেনি, কারণ লক্ষ্যটা পরিষ্কার, তারা কাঁচামালটা নিয়ে যাবে ইংল্যান্ডে এবং সেখানে সেই কাঁচামাল ব্যবহার করে যাই উৎপাদিত করুক তারা, বা যাই তৈরি করুক, আমাদেরকে পয়সা দিয়ে কিনতে হবে। ফলে স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের প্রথম যে দায়িত্বটা এসে পড়লো আমাদের যারা প্ল্যানার ছিলেন তাদের উপর, সেটা হচ্ছে ভারতকে সোজা কথায় শুধুমাত্র রাজনৈতিকভাবে স্বাধীন করলে হবে না, তো অর্থনৈতিকভাবেও স্বাধীন করতে হবে। কিন্তু আমরা সূঁচ থেকে এরোপ্লেন সবকিছুর জন্যই বিদেশের, প্রধানত ইংল্যান্ডের ওপর নির্ভরশীল। অতএব অর্থনৈতিকভাবে স্বাধীন করতে গেলে আমাদের প্রয়োজনীয় সমস্ত পণ্য এদেশে উৎপাদন করা, এবং এই লক্ষ্যেই স্বাধীনতার পরবর্তীকালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা গড়ে তোলা হয়। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা 1951 থেকে 1960 সাল অবধি হয়েছিল, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা খুব স্বাভাবিকভাবেই ওটা খুবই রকম প্রাথমিক ধরনের পরিকল্পনা, সেরকম কোনো বড় পদক্ষেপ এই প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেখা যায়নি। প্রথম বড় পদক্ষেপ লক্ষ্য করা গেল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যেটা 1956 থেকে 1961 সাল অবধি চলেছিল। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় প্রধান গুরুত্ব আরোপ করা হলো ভারতের শিল্প বিকাশের উপর। আমাদের এই ইউনিটের আলোচনা অ্যাকচুয়ালি শুরু সেই জায়গা থেকে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1956 থেকে 1960 সাল। এটাকে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিয়াল টেক অফ পিরিয়ড। তোমরা সবাই জানো এরোপ্লেনের টেক অফ হয়, ওপর দিকে উড়ে যায়। ভারতের শিল্প বিকাশও এই সময় শুরু হলো, এবং শুধু শুরু হলো না, বেশ জোরদার ভাবে এগোতে থাকলো। এটাকেই যার জন্য বলা হয় ইন্ডাস্ট্রিয়াল টেক অফ পিরিয়ড 1956 থেকে 1960। এর প্রধান লক্ষ্য ছিল এই পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতীয় অর্থনীতিকে একটি ভারী শিল্প নির্ভর, আত্মনির্ভর কাঠামোতে রূপান্তর করা। একটু অর্থ বুঝিয়ে দিতে হবে। প্রথম কথা হচ্ছে ভারী শিল্প। দেখো, এখানে মূল এবং ভারী শিল্প বলে কিছু শিল্পকে চিহ্নিত করা হয়। আমরা সবাই জানি যে প্রদীপ জ্বালাবার আগে সলতে পাকানোর কাজ থাকে, সলতে না পাকালে প্রদীপ কিভাবে জ্বালাবো। তেমনি একটা দেশে নানান রকম শিল্প গড়ে তোলার আগে কিছু শিল্পকে তৈরি করতে হয়। খুব স্বাভাবিকভাবে একটা উদাহরণ নিলে বোঝা যাবে। ধরো একটা বস্ত্র শিল্পের কারখানা, সেখানে যন্ত্র চালিত তাঁত মেশিনে বস্ত্র তৈরি করা হচ্ছে।
এই যন্ত্রচালিত তাঁত মেশিনগুলো বিদ্যুতে চলছে। তাহলে দেখো, যদি কোনো দেশে যন্ত্র চালিত বা যান্ত্রিক তাঁত মেশিন তৈরি করার কোনো কারখানা না থাকে, যদি কোনো দেশে বিদ্যুৎ উৎপাদনের কোনো কারখানা না থাকে, তাহলে স্বাভাবিকভাবেই সেই দেশে বস্ত্র উৎপাদনের শিল্প গড়ে তোলা সম্ভব নয়। কারণ তারা কোথায় যন্ত্র পাবে? বা সেই যন্ত্র পেলেও না হয় যন্ত্র বিদেশ থেকে সে আনাবে, সেই যন্ত্র চালাবার বিদ্যুৎ কোথায় পাবে? অতএব এই যন্ত্র শিল্প বা বিদ্যুৎ শিল্প এগুলো হচ্ছে চাবিকাঠি। এগুলোকে আগে তৈরি না করলে অন্য শিল্প গড়ে উঠতে পারে না। ঠিক তেমনি ইস্পাত শিল্প, আমরা জানি লৌহ আকরিক থেকে ইস্পাত তৈরি হয় এবং এই ইস্পাত ব্যবহার করে সূঁচ থেকে শুরু করে বড় বড় যন্ত্রপাতি কিনা তৈরি হচ্ছে। তাহলে একটা সূঁচ কারখানারও ইস্পাত দরকার, একটা বড় যন্ত্র তৈরির কারখানারও ইস্পাত দরকার। কিন্তু এই ইস্পাতটা লৌহ আকরিক থেকে ওরা তৈরি করবে না। তাহলে একটা শিল্পকে থাকতে হবে যে লৌহ আকরিক থেকে ইস্পাত তৈরি করবে। খুব স্বাভাবিকভাবেই এই ইস্পাত শিল্প যে লৌহ আকরিক থেকে ইস্পাত তৈরি করে, সেটা হলো একটা চাবিকাঠি শিল্প। এই জাতীয় চাবিকাঠি শিল্পকে আমরা মূল শিল্প বলি। ঘটনা যেটা হচ্ছে, এই মূল শিল্পগুলোর জন্য বিরাট পরিমাণে বিনিয়োগ লাগে, বিরাট পরিমাণ, যার জন্য এই মূল শিল্পগুলোকে আরেকটা নাম দেওয়া হয়েছে ভারী শিল্প। পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যে লক্ষ্যটা ছিল, সেই লক্ষ্যটা হলো ভারতে এই মূল এবং ভারী শিল্পগুলোকে গড়ে তোলা হবে। আর যখনই এই মূল ও ভারী শিল্পগুলো গড়ে উঠবে, এদের ওপর নির্ভর করে বাকি সমস্ত শিল্প গড়ে উঠবে, যার ফলে সমস্ত রকম শিল্প দ্রব্যের ক্ষেত্রে ভারত আত্মনির্ভর হবে। মানে বিদেশ থেকে আর কিছু আনাতে হবে না, ভারত নিজেরটা নিজেই তৈরি করতে পারে। ফলে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল টেক অফ বলছি, তার প্রধান লক্ষ্য হচ্ছে এদেশে ভারী শিল্প গড়ে তোলা, যার উপর ভিত্তি করে অন্য শিল্পকে গড়ে তোলা এবং ভারতকে আত্মনির্ভর করে তোলা। এছাড়া কি, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এই ভারী শিল্প গড়ে তোলার ক্ষেত্রে ভীষণভাবে সরকারের উপর নির্ভর করা হলো। অর্থাৎ এই ভারী শিল্পগুলো, যেমন ইস্পাত শিল্প, যেমন বিদ্যুৎ শিল্প, যেমন ভারী যন্ত্রপাতি, মানে কারখানায় ব্যবহার হয় এমন যন্ত্রপাতি, এগুলো তৈরি করার শিল্প, এই শিল্পগুলো গড়ে তোলার জন্য সরকারকে প্রধান ভূমিকায় আনা হলো। সরকার এই শিল্পগুলো গড়ে তুললো, এগুলোকে পরিচালনা করলো এবং সরকারই এগুলোর মালিক হবে। এই জাতীয় শিল্প যেগুলোর সরকারি পরিচালনাধীন এবং সরকারি মালিক, তাদেরকে আমরা বলি সরকারি ক্ষেত্র। অর্থাৎ এই ভারী শিল্পগুলো তৈরি করবে সরকারি ক্ষেত্র, এই ভারী শিল্পগুলোর উপর ভিত্তি করে অন্য শিল্প তৈরি হবে। ফলে সরকারি ক্ষেত্রই হবে অর্থনীতির চালিকা শক্তি, মানে ইঞ্জিন। এর ওপর বেস করে গোটা অর্থনীতি দৌড়াবে। এই ক্ষেত্রে দ্বিতীয় পরিকল্পনায় আমাদের যে পলিসি নেওয়া হলো, সেই পলিসিটাকে আমরা বলি জেনারেলি, এমনিই বলি, মোহলানাবিশ মডেল। এই নামটা অ্যাকচুয়ালি একজন প্রখ্যাত রাশিতত্ত্ববিদ অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানাবিশের তত্ত্বের ওপর ভিত্তি করে এই মহলানাবিশ মডেল তৈরি করা হয়েছে। আমরা একটু মহলানাবিশ মডেলটা একটু বুঝে নিই। প্রশান্তচন্দ্র মহলানাবিশ মোটামুটি অর্থনীতিকে দুটি খাতে বিভক্ত করে। এখানে অর্থনীতি বলতে আমি তোমাদের একটু ধরিয়ে দিই, অর্থনীতি বলতে উৎপাদনকেই মেনলি বোঝানো হচ্ছে। প্রথম খাত হলো যেখানে ভোগ্য পণ্য তৈরি করা হয়। ভোগ্য পণ্য মানে এমন যেসব জিনিসপত্র ডিরেক্টলি আমরা যেগুলোকে কিনে ভোগ করি। কিরকম? যেমন খাদ্য, পোশাক, আরো আছে তোমাদের মোবাইল ফোন, টেলিভিশন, এয়ার কন্ডিশনিং, গাড়ি, এগুলো সবই মোটামুটি ভোগ্য পণ্য। আমরা কিনে ব্যবহার করি, ভোগ করি। এগুলো যেসব কারখানায় উৎপাদন করা হবে,
তাদেরকে করা হলো প্রথম খাত। দ্বিতীয় খাত হলো মূলধনী পণ্য। তোমরা জানো যেসব যন্ত্রপাতি অন্য কিছুর উৎপাদনে বা যেসব দ্রব্য বা যেসব উপাদান অন্য কোনো দ্রব্যের উৎপাদনে ব্যবহার হয় তাদেরকে আমরা বলি মূলধন। তাহলে মূলধনী পণ্য হচ্ছে সেই সব জিনিসপত্র যেগুলো অন্য দ্রব্যের উৎপাদনে উপাদান হিসাবে ব্যবহার হবে, যেমন ইস্পাত যন্ত্রপাতি। অল্প আগেই আমরা এগুলো নিয়ে দীর্ঘ আলোচনা করলাম যে কিভাবে এগুলোকে ব্যবহার করে অন্য কারখানা গড়ে উঠবে। অতএব এইগুলো খুব স্বাভাবিকভাবেই মূলধনী পণ্য। তাহলে মহলানবিশ, অধ্যাপক প্রশান্ত চন্দ্র মহলানবিশ অর্থনীতির উৎপাদন ব্যবস্থাকে দুটো ভাগে ভাগ করলেন বা দুটি খাতে ভাগ করলেন। প্রথম খাত হচ্ছে ভোগ্যপণ্য, যেখানে খাদ্য, পোশাক ইত্যাদি ভোগ্যদ্রব্য রাখা হচ্ছে। দ্বিতীয় খাত হচ্ছে মূলধনী পণ্য, যেখানে ইস্পাত, যন্ত্রপাতি ইত্যাদি মূলধনী দ্রব্যকে উৎপাদন করা হচ্ছে। প্রশান্ত চন্দ্র মহলানবিশ বা মহলানবিশ মডেলের যেটা মেইন থিম সেটা হচ্ছে দ্বিতীয় খাত মানে মূলধনী খাত, তাতে বিনিয়োগ করা হবে। মানে সোজা কথায় মূলধনী দ্রব্য উৎপাদন করার জন্য নানান রকম শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলা হবে। অর্থাৎ ভারতে প্রথমে যে দ্রব্যগুলো তৈরি হবে সেগুলো হচ্ছে মূলধনী পণ্য। মডেলটা খুব পরিষ্কার। এই মূলধনী পণ্য ব্যবহার করে পরে ভোগ্য পণ্য তৈরির একাধিক কারখানা তৈরি হবে। এটাই ছিল মডেলের মেন কথা, যে প্রথমে আমরা মূলধনী পণ্য তৈরি করার জায়গা তৈরি করব এবং তার উপর ভিত্তি করে ভোগ্য পণ্য তৈরি হওয়ার জায়গা বা কারখানা গড়ে তুলব। এখন ঘটনা যেটা হচ্ছে যে যদি এই মডেল আমরা না নিতাম, যদি আমরা মূলধনী খাতে বিনিয়োগ না করে প্রথমেই ভোগ্য পণ্য খাতে বিনিয়োগ করতাম, তাহলে কি হতো? হ্যাঁ, ভোগ্য পণ্য তৈরির কারখানা ভারতে তৈরি হতো বটে, কিন্তু সেই ভোগ্য পণ্যর জন্য প্রয়োজনীয় মূলধনী দ্রব্য মানে যন্ত্রপাতি, ইস্পাত ইত্যাদি বিদেশ থেকে আমদানি করতে হতো। তার মানে ভারতের যে পরনির্ভরতা, স্বাভাবিকভাবে ইংল্যান্ডের ওপর ভয়ঙ্কর নির্ভরশীলতা ছিল, সেটা রয়েই যেত। স্বাধীনতার কোনো অর্থ থাকতো না। তাই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেন ফোকাস কিন্তু দিল ভারতের আত্মনির্ভরতার ওপর, যার জন্য মূলধনী পণ্যকে প্রথম তৈরি করার উদ্যোগ নেওয়া হলো। এবং এটা ধরেই নেওয়া হলো যে এই মূলধনী পণ্যগুলো তৈরি হলে এগুলোর ওপর ভিত্তি করে ভোগ্য পণ্য উৎপাদন শুরু হবে। মহলানবিশ মডেলের মূল কার্যক্রম হিসাবে কি কি সেই সময় পদক্ষেপ নেওয়া হয়েছিল একটা কথা বলে দিই, এটা কিন্তু ধীরে ধীরে একটার পর একটা আস্তে আস্তে হয়েছিল। আমরা যদিও একবারে গোটাটাকে সাম আপ করছি। হ্যাঁ, প্রথম জায়গা যেটা, ভারী শিল্প স্থাপন করা হলো। ভারী শিল্প কি আমি অলরেডি বলেছি। এখানে মেনলি আমরা ইস্পাত শিল্পগুলোর কথা বলছি। তোমরা ভূগোলে অবশ্যই আগে পড়েছো। ভারতে একাধিক ইস্পাত শিল্প গড়ে তোলা হয়েছিল। যেমন প্রথমে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভিলাই, রাউরকেল্লা, দুর্গাপুরে ইস্পাত শিল্প গড়ে তোলা হলো। তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ এবং পরমাণু বিদ্যুৎ উৎপাদনের জন্য বিনিয়োগ করা হলো, মানে এই উৎপাদন কেন্দ্রগুলো তৈরি করা হলো। তাপবিদ্যুৎ অবশ্যই অনেকগুলো গড়ে তোলা হলো। জলবিদ্যুৎ একটু সময় লাগে গড়ে তুলতে, কারণ জানো ড্যাম, ব্যারেজ ইত্যাদি তৈরি করতে হয়, কিন্তু সেগুলোর জন্য পদক্ষেপ নেওয়া হলো। এবং পরমাণু বিদ্যুৎ, সেদিকেও দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিনিয়োগ করা হলো। যানবাহন তৈরি এবং যন্ত্রপাতি তৈরির কারখানা তৈরি করা হলো, কারণ যানবাহনটাও খানিকটা হলে মূলধনী দ্রব্য। টাটা ট্রাক ভোগ্য দ্রব্য নয়, কারণ সেটা বিভিন্ন উৎপাদনের কাজে পরিবহনের জন্য ব্যবহার হয়। ফলে যানবাহন এবং যন্ত্রপাতি তৈরির কারখানা তৈরি হলো। এ ব্যাপারে খুব উল্লেখযোগ্য কারখানা হলো হিন্দুস্তান মোটর, সরকারি ক্ষেত্রে তৈরি করা হলো। শুধু যে মূলধনী পণ্য তৈরি করলেই হবে তা তো নয়। এই মূলধনী পণ্যগুলো যাতে তৈরি করা যায় সঠিকভাবে, দেখো আমরা আমাদের প্রধান লক্ষ্য কিন্তু আত্মনির্ভর হওয়া, পরনির্ভর নয়। ফলে এই মূলধনী পণ্যগুলো যাতে তৈরি করা যায় তার জন্য আমাদের প্রচুর ইঞ্জিনিয়ারের দরকার।
এবং এই লক্ষ্যে শিক্ষা ও প্রযুক্তিগত ক্ষেত্রেও বিনিয়োগ করা হলো। খুব পরিচিত নাম আইআইটিগুলো তৈরি করা শুরু হলো, যাতে ভারতে একদল ইঞ্জিনিয়ার বেরিয়ে আসে, আমাদের বিদেশি ইঞ্জিনিয়ারদের ওপর নির্ভর করতে না হয়। বুঝতেই পারছো, প্রচণ্ড রকম একটা কমপ্লিট প্ল্যান। প্লাস একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থা তৈরি হলো। আমরা কয়েকটাই উদাহরণ এখানে দিয়েছি। বেসিক্যালি এগুলো সব কিছুর পরিচালনার জন্য এবং তৈরি করার জন্য সবই সরকারি প্রতিষ্ঠান গড়ে উঠেছিল, যেগুলোকে আমরা বলছি রাষ্ট্রায়ত্ত সংস্থা। উদাহরণ হিসাবে আমরা হিন্দুস্তান মেশিন টুলস, যারা যন্ত্রপাতি বানাবে, ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড, এরাও কাজ হচ্ছে ড্যাম, ব্যারেজ, তাপবিদ্যুৎ কেন্দ্র এইসব তৈরি করে। এরকম একাধিক পদক্ষেপ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মহলানবিশ মডেল অনুযায়ী নেওয়া হলো। তাহলে মহলানবিশ মডেল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় আমাদের সত্যিকারে একটা ইন্ডাস্ট্রিয়াল টেক অফ তৈরি করেছিল। কিন্তু এই টেক অফটা খুব বেশি দিন আমরা উপভোগ করতে পারলাম না, যদিও আমাদের শিল্পের ভিত্তি কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তৈরি হয়েছিল এবং সেইভাবে ভারতের শিল্প প্রথম দিকে ভীষণভাবে অগ্রগতি লাভ করেছিল। কিন্তু কিছু সমস্যা এসে হাজির হয়। তার মধ্যে প্রথম সমস্যা হচ্ছে যুদ্ধ। তোমরা জানো 1962-তে চীন ভারত আক্রমণ করে, 1965-তে পাকিস্তান ভারত আক্রমণ করে, 1971-এ আবার পাকিস্তানের সঙ্গে আমাদের যুদ্ধে লিপ্ত হতে হয়। এই যুদ্ধগুলোর ফলে সরকারি অর্থ, যুদ্ধাস্ত্র ইত্যাদি কেনার জন্য ভীষণ রকম ব্যয় হওয়াতে বিনিয়োগ, মূলধনী পণ্য তৈরির যে কারখানা তৈরির বিনিয়োগ, সেই বিনিয়োগ কমে যেতে শুরু করে। খুব স্বাভাবিকভাবেই সরকার যে শিল্পের একটা অগ্রগতি শুরু করেছিল সেটা ধাক্কাপ্রাপ্ত হয়। উপরন্তু এই ভারী শিল্পগুলো তৈরি করার যে প্রচণ্ড বিনিয়োগ, মেনলি যন্ত্রপাতি, প্রথম অবস্থায় এগুলো সবই বিদেশ থেকে আনতে হয়েছিল এবং যার জন্য ভারত সরকারকে প্রচুর পরিমাণে বৈদেশিক অর্থ ঋণ নিতে হয়েছিল। এই বৈদেশিক অর্থ ঋণের ভার ক্রমশ ভারতের ওপর চেপে বসছিল। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল এই ভার কমানোর, কিন্তু কোনোটাই খুব সফলভাবে কাজ করেছিল তা নয়। যার ফলে শিল্পের যে উন্নয়নের ধারা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শুরু হয়েছিল তা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করলো এবং 1965 থেকে 80-র দশকে একটা বদ্ধাবস্থার সৃষ্টি হয়। শিল্পের বিকাশ সম্পূর্ণ দাঁড়িয়ে যায়, এমনকি যেসব শিল্প তৈরি হয়েছিল সেগুলো নানা কারণে বন্ধ হয়ে যেতে শুরু করে। এটাকে আমরা শিল্পের অধোগমন বলি। এবং এরপরে এসে হাজির হয় সবচেয়ে ক্লাইম্যাক্স, সেটা হচ্ছে 80-র দশকের সংকট। সেখানে কি হয়েছিল? 80-র দশক মানে 1980 থেকে 1991 অবধি, এই সময়টা মানে 90 অবধি জাতীয় আয়ের বৃদ্ধি ভীষণ কমে গেছিল, কারণ শিল্পক্ষেত্রে উৎপাদন কমে গেছে, শিল্প বন্ধ হয়ে যাচ্ছে নানান কারণে, কৃষির উৎপাদন বিভিন্ন কারণে বাধাপ্রাপ্ত হচ্ছে। ফলে জাতীয় আয়ের বৃদ্ধির হার 1%-এরও নিচে নেমে গেছে। মুদ্রাস্ফীতি 16.8%। তোমরা মুদ্রাস্ফীতি পড়ে এসছো এই সেমিস্টারেই ইউনিট 1-এ, এবং সেখানে এই 2 অক্ষরের মুদ্রাস্ফীতিকে আমরা রীতিমতোভাবে প্রচণ্ড উচ্চ মুদ্রাস্ফীতি বলি, এবং যা খুব স্বাভাবিকভাবে অর্থনীতির পক্ষে একটা সংকটের চিহ্ন। লেনদেন উদ্বৃত্তে ঘাটতি 10,000 কোটি টাকা। তার মানে সোজা কথায় বলতে গেলে লেনদেন উদ্বৃত্ত আমরা আগের সেমিস্টারে পড়েছি, বিদেশিরা আমাদের কাছ থেকে পাবে এই টাকাটা। চরম ঋণগ্রস্ততা, 30,000 কোটি টাকা, 30,000 কোটি টাকা, 30 কোটি নয়, 30,000 কোটি টাকা প্রত্যেক বছর সুদ হিসাবে আমাদের দিতে হয় বিদেশে নানান বৈদেশিক সংস্থা এবং বৈদেশিক সরকারকে। ফলে চরম ঋণগ্রস্ততা। বৈদেশিক মুদ্রার ভাণ্ডার
$1.8 বিলিয়ন নেমে এসছে, যা মাত্র 3 সপ্তাহ চলার মতো। এখানে একটু বলা দরকার 3 সপ্তাহ চলার মতো। কেন বললাম কথাটা? তার মানে প্রতি সপ্তাহে একটা বড় মাপের ডলার আমাদের খরচ করতে হয়। বলতে পারবে কেন? উত্তরটা আমি দিয়ে দিই, পেট্রোলিয়াম কিনতে। কারণ এই পেট্রোলিয়াম আমাদের প্রচুর পরিমাণে আমদানি করতে হয়। আমাদের দেশে উৎপাদিত পেট্রোলিয়াম আমাদের চাহিদা তার থেকে অনেক বেশি। এই পেট্রোলিয়াম আমদানি করার জন্য বা এই পেট্রোলিয়াম কেনার জন্য আমাদের ডলার দিতে হয়। মাত্র 3 সপ্তাহের তেল কেনার মতো পয়সা ছিল। তারপর কি হতো? পেট্রোলিয়াম বন্ধ হয়ে যেত। বন্ধ হলে কি হতো? অসম্ভব দাম বেড়ে যেত। আমরা জানি দাম বেড়ে গেলে ডিজেলের দাম বেড়ে যেত, ট্রাকের ভাড়া প্রচণ্ড বেড়ে যেত, ফলে পণ্য পরিবহন বন্ধ হয়ে যেত, সারা দেশে সংকট সৃষ্টি হতো। কীরকম সংকট? এখানে খাবার আছে, এখানে খাবার নেই, খাবারটা এখান থেকে এখানে পৌঁছানোর কোনো ব্যবস্থা নেই, ফলে এখানে সংকট সৃষ্টি হতো। এবং এইরকম পরিস্থিতিতে যেটা হয় আফ্রিকার দেশগুলোতে দেখতে পাওয়া যায়, মানুষ কেড়ে নিতে শুরু করে, অর্থাৎ একটা গৃহযুদ্ধ, আইন কানুন ভেঙে পড়ে, একটা চরম বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়। আমরা তার ঠিক মুখে এসে দাঁড়িয়েছিলাম, যার জন্য এটাকে বলা হয় 80-র দশকের সংকট। এই সংকটকে মেকআপ করতে, মানে সোজা কথায় বলতে গেলে তেল কেনার জন্য ব্যাংক অফ ইংল্যান্ডকে ভারত সোনা বিক্রি করতে বাধ্য হলো। একটা পরিবার যখন চরম খারাপ আর্থিক পরিস্থিতিতে পৌঁছায় তখন সে গয়না বিক্রি করে। একটা দেশের ক্ষেত্রেও কিন্তু বিষয়টা একই। ভারতের চরম আর্থিক দুরবস্থায় ভারত সোনা বিক্রি করে ডলার কিনতে লাগলো, যাতে পেট্রোল কিনে দেশটাকে চালানো যেতে পারে, গৃহযুদ্ধ না আসে। তার সঙ্গে একই সাথে শুরু হলো অবভিয়াসলি এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় খোঁজা। এবং সেই খুঁজতে গিয়েই ভারত ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, যেটাকে আমরা কলোকালি প্রচলিতভাবে ডাকি ওয়ার্ল্ড ব্যাংক বা বিশ্ব ব্যাংক বলি, সেই বিশ্ব ব্যাংক এবং ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা IMF, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার, এই দুজনের কাছে অবশ্যই ভারত আবেদন জানায় তার এই আর্থিক সংকট থেকে মুক্তির জন্য। এবং তারা ভারতকে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের কাছে ভারত আবেদন রেখেছিল এবং তার পরিপ্রেক্ষিতে ভারতকে 7 বিলিয়ন মানে 700 কোটি ডলার শর্ত সাপেক্ষ ঋণ দেয়। এইখানেই হচ্ছে আসল টুইস্ট বা ক্যাচ। এমনি ঋণ আর দেয় না। এমনি ঋণ ভারত অনেক নিয়েছে এবং তা শোধ করতে পারছে না। ভারতের অবস্থা অত্যন্ত খারাপ, আর্থিক সংকট। অতএব এরা যেটা ঠিক করে সেটা হচ্ছে, আমি তোমাকে ঋণ দেব, কিন্তু এই ঋণ যাতে তুমি শোধ করতে পারো তার জন্য তোমার অর্থনীতির আমি বিশেষ কিছু পরিবর্তন ঘটাবো এবং তোমাকে সেটা মেনে নিতে হবে। সেটাই হচ্ছে শর্ত। এবং ভারতের অর্থনীতি যাতে ঘুরে দাঁড়াতে পারে তার জন্য তারা যে পরিকল্পনাটা নিয়ে আসে, সেই পরিকল্পনাটাকেই আমরা অ্যাকচুয়ালি বলি নয়া শিল্পনীতি বা নিউ ইন্ডাস্ট্রিয়াল পলিসি 1991। এটা একটা বড় পরিকল্পনার অংশ। অ্যাকচুয়ালি পুরোটাকে বলা হয় নয়া অর্থনৈতিক পরিকল্পনা বা নিউ ইকোনমিক প্ল্যান। তার আন্ডারে ছিল নয়া শিল্পনীতি। 1991 সালে এটা বেরোয় এবং এর ফলে ভারতের অর্থনীতির যে বিপুল পরিবর্তন ঘটে, যেটাকে আমরা অর্থনৈতিক সংস্কার বলি। যাই হোক, তাই ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন, ওয়ার্ল্ড ব্যাংক বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, তাদের যৌথ উদ্যোগে ভারতের জন্য যে প্যাকেজটা এলো, সেই প্যাকেজটা শিল্পের ক্ষেত্রে যতটা এলো সেটাকেই আমরা বলি নয়া শিল্পনীতি, যেটা তো লাগু করা হয় 1991 সালে।
এবার এই নয়া শিল্পনীতির তিনটে মেন জায়গা: 1 নম্বর উদারীকরণ, 2 নম্বর বেসরকারীকরণ এবং 3 নম্বর বিশ্বায়ন। আমরা একটা একটা করে আলোচনা করি। একদম প্রথমে যদি চলে আসি উদারীকরণে, উদারীকরণ মানে হচ্ছে শিল্পের ওপর সরকারের যত নিয়ন্ত্রণ সেগুলো কমানো, শিথিল করা। ভারতে যেসব শিল্প ছিল তাদের ওপর সময়ের সাথে সাথে নানান রকম নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল, যেগুলো আইএমএফ বা ওয়ার্ল্ড ব্যাংক মনে করেছিল যে ভারতের শিল্পের বিকাশের পথে বিশাল রকমের একটা বাধা সৃষ্টি করছে, যার জন্য ভারতের শিল্প বাড়ছে না, শিল্প কমে যাচ্ছে। অর্থাৎ উদারীকরণ যে প্যাকেজটা, যেটাকে আমরা ইংরেজিতে বলি লিবারালাইজেশন, এই লিবারালাইজেশন বা উদারীকরণে প্রথম লক্ষ্যই যেটা রাখা হলো যে সরকারের যেসব নিয়ন্ত্রণ ছিল সেগুলো কমানো। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, তার মধ্যে কয়েকটা পদক্ষেপ আমরাও আলোচনাও করব। 2 নম্বর জিনিস যেটা বেসরকারি ক্ষেত্র, ভারতে তো মেনলি মূলধনী পণ্যগুলো সরকারি ক্ষেত্রে তৈরি হতো, এই লক্ষ্য নিয়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। পরবর্তীকালে আরও অনেক কিছুই সরকারি ক্ষেত্রে তৈরি হতো, কিন্তু তার সঙ্গে সঙ্গে বেসরকারি ক্ষেত্র মানে প্রাইভেট, সেগুলোও গড়ে উঠেছিল এবং বেশ বড় হারে গড়ে উঠেছিল। কিন্তু এই বেসরকারি ক্ষেত্রগুলোর ওপর ভয়ঙ্কর রকম সরকার নিয়ন্ত্রণ করত। একটা মিক্সড ইকোনমি মডেল, মিশ্র অর্থনীতি। সেক্ষেত্রে এই প্রপোজালে বেসরকারি ক্ষেত্রকে, মানে এই প্রপোজালের একটা উদারীকরণের একটা লক্ষ্য হচ্ছে বেসরকারি ক্ষেত্রকে আরও বেশি স্বাধীনতা দেওয়া, মানে সোজা কথায় সরকারের নিয়ন্ত্রণ কমানো, ফলে ওদেরকে বেশি স্বাধীনতা দেওয়া। আর কি, অর্থনীতিকে প্রতিযোগিতামূলক করা। আগাগোড়া যেটা করা হয়েছে, ভারতীয় অর্থনীতিকে বৈদেশিক প্রতিযোগিতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে। বিদেশি পণ্য ঢুকতে দেব না, বিদেশি বিনিয়োগ ঢুকতে দেব না, বিদেশি কোম্পানিকে আসতে দেব না, এই রকম। এর ফলে কি হয়েছে, যেহেতু কোনো প্রতিযোগিতা ছিল না, ভারতের শিল্পগুলো প্রতিযোগিতায় লড়াই করার অভ্যাস হারিয়ে ফেলেছিল, ফলে বিশ্বের বাজারে ভীষণ রকমভাবে তারা হেরে যাচ্ছিল। স্বাভাবিকভাবেই তাহলে ভারতের শিল্পগুলোকে যদি প্রতিযোগিতামূলক করতে হয়, তাহলে একটা ওপেনিং আপ দরকার, এবং ঠিক সেই জিনিসটাই করার লক্ষ্য নেওয়া হলো উদারীকরণে। কি কি পদক্ষেপ নেওয়া হলো? প্রথম পদক্ষেপ শিল্প লাইসেন্স নীতির অবসান, এটা প্রথম পদক্ষেপ। ভারতে যে ব্যবস্থা চালু ছিল, যেটাকে লাইসেন্স ব্যবস্থা বলে, যে কোনো শিল্প গড়ে তোলার ক্ষেত্রে তাকে একাধিক লাইসেন্স নিতে হতো। লাইসেন্স মানে সরকারি অনুমতি বা পারমিশন, এবং সেই লাইসেন্স এত নিতে হতো যে এটাকে খানিকটা ব্যঙ্গ করে লাইসেন্স রাজ বলা হতো, রাজত্ব, লাইসেন্সের রাজত্ব চলছে ভারতে। স্বাভাবিকভাবেই শিল্পগুলোর মধ্যে একটা অনীহা সৃষ্টি হয়েছিল ভারতে আসার বা ভারতে শিল্প করার, কারণ এখানে লাইসেন্সের প্রচুর ঝামেলা। তাই প্রথম পদক্ষেপ যেটা নেওয়া হলো, লাইসেন্স নীতিকে অবসান বা শেষ করে দেওয়া হলো। সরকারি ক্ষেত্রের সংকোচ, মহলানবিশ মডেল সরকারি ক্ষেত্রকে গড়ে তুলেছিল মূলধনী পণ্য উৎপাদনের জন্য, কিন্তু পরবর্তীকালে নানান পদক্ষেপের মাধ্যমে দেখা যাচ্ছে যে সরকার ভোগ্য পণ্য উৎপাদন করছে, নানান সরকারি ক্ষেত্র গড়ে উঠেছে ভোগ্য পণ্য তৈরি করার জন্য। খুব স্বাভাবিকভাবেই বেসরকারি ক্ষেত্রগুলো সংকুচিত হয়ে গেছিল। অতএব এটা এবার উলট পুরাণ শুরু হলো, সরকারি ক্ষেত্রকে সংকোচ করা হতে লাগলো, মানে কমানো হতে লাগলো। তার বিশেষ লক্ষ্যও ছিল, লক্ষ্যটা আমি একটু পরেই বলছি, বা কারণ, বিশেষ কারণ ছিল যেটা আমি একটু পরেই বলছি। সরকারি ক্ষেত্রকে কমানো হতে লাগলো যাতে বেসরকারি ক্ষেত্র তার উৎপাদন বাড়াতে পারে। একচেটিয়া কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন বিলোপ, এটাকে ইংরেজিতে বলে মনোপলিস অ্যান্ড রেস্ট্রিকটিভ ট্রেড প্র্যাকটিসেস অ্যাক্ট, MRTP, বাংলা করলে একচেটিয়া কার্যকলাপ নিয়ন্ত্রণ আইন। এই আইনটা বানানো হয়েছিল যাতে কোনো শিল্প প্রতিষ্ঠান খুব বড় হয়ে গিয়ে অন্য শিল্প প্রতিষ্ঠানকে প্রভাবিত না করতে পারে, মানে বাজারে একচেটিয়া কায়েম করতে না পারে।
এই জায়গাটাকে আটকাবার জন্য। কিন্তু এই লক্ষ্যটা খুব ভালো লক্ষ্য ছিল। কিন্তু এই আইনটার ফলে কি হয়েছিল, ভারতে কোনো শিল্প প্রতিষ্ঠান বড় হতে পারছিল না, এবং যতক্ষণ সে বড় হতে না পারবে সে বিশ্বের বড় বড় শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে লড়াই করতে পারবে না। এটা ভারতের একটা সমস্যা হয়ে গেছিল। তাই ভারতে যাতে খুব বড় বড় স্ট্রং শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠে, তার জন্য এই আইনটার বিলোপ করা ভীষণ দরকার হয়ে পড়েছিল, এবং উদারীকরণে এই আইনটাকে বিলোপ করা হলো। আর কি, ভারতে বৈদেশিক মূলধন মানে বিদেশি বিনিয়োগ আনার ক্ষেত্রে ভীষণ নিয়ন্ত্রণ ছিল, আনতে দেওয়াই হতো না, সেখানে পুরোপুরি ছাড় দেওয়া হলো। তাহলে উদারীকরণের পদক্ষেপ বলতে আমরা মেনলি চারটের কথা বলছি, যদিও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, অনেক অনেক। প্রথমটা হচ্ছে লাইসেন্স নীতিকে শেষ করে দেওয়া, দ্বিতীয় হচ্ছে সরকারি ক্ষেত্র কমিয়ে আনা যাতে বেসরকারি ক্ষেত্র বাড়তে পারে, এমআরটিপি অ্যাক্ট তুলে দেওয়া, আর কি মূলধন আনার ক্ষেত্রে, বিদেশ থেকে মূলধন আনার ক্ষেত্রে ছাড় দেওয়া। এবার উদারীকরণের প্রভাব কি কি পড়েছে পরবর্তীকালে। প্রথম কথা হচ্ছে ভারতের শিল্প উৎপাদনে সম্প্রসারণ ঘটেছে, মানে শিল্প উৎপাদন বেড়েছে। প্রথম কথা, যেহেতু বেসরকারি ক্ষেত্র আসে, তারা নানান রকম দ্রব্য উৎপাদন শুরু করে, ফলে উৎপাদনের পরিমাণ এবং বৈচিত্র্য, নানান রকম দ্রব্য তৈরি করা বৃদ্ধি পায়। বিদেশি মূলধন, বিদেশি প্রযুক্তিতে ছাড় আসার ফলে দ্রুত উন্নত প্রযুক্তির ব্যবহার শুরু হয়, নতুন নতুন পণ্য উৎপাদন সম্ভব হয়। ভারতে যেগুলো আগে তৈরি হতো না সেগুলো এখন অবশ্যই বিদেশি সহায়তায়, বিদেশি মূলধনে তৈরি করা শুরু হয়। এবার হচ্ছে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেল। বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, এখানে আমি একটা শব্দ ব্যবহার করেছি এফডিআই, এটার কথা হচ্ছে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। যখন কোনো বিদেশি কোম্পানি এদেশে কারখানা তৈরি করে উৎপাদন করে, তখন সেটাকে আমরা বলি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বা এফডিআই। উদারীকরণের ফলে বাণিজ্য উদারীকরণও হয়েছিল, যার ফলে এদেশে অনেক বিদেশি কোম্পানি চলে আসে যারা কারখানা বানিয়ে উৎপাদন শুরু করে। তোমরা জানো, গাড়ি, মোবাইল ইত্যাদির ক্ষেত্রে বহু বিদেশি কোম্পানি ভারতে উৎপাদন করছে এবং তাদের দ্রব্য বিক্রি করছে। এটার কিন্তু শুরু হলো এখান থেকে। অটোমোবাইল, টেলিকম, ইলেকট্রনিক্স, ফার্মাসিউটিক্যাল, যা যা বলছিলাম, এখানে বিদেশি কোম্পানিগুলো এদেশে এসে কারখানা তৈরি করে উৎপাদন শুরু করলো। মাল্টি ন্যাশনাল কোম্পানি, যেসব কোম্পানি পৃথিবীর নানান দেশে ব্যবসা করছে, এদেরকে আমরা বহুজাতিক বা মাল্টি ন্যাশনাল কোম্পানি বলি। খুব ভালো উদাহরণ হচ্ছে কোকোকলা। এরা ভারতে কারখানা তৈরি করলো, মানে ভারতে বিনিয়োগ শুরু করলো। এবার যে লক্ষ্যটা ছিল প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা করার ক্ষমতা বা দক্ষতা ভারতীয় শিল্পগুলোর বৃদ্ধি পেল, কারণ বিদেশি শিল্পগুলোর সঙ্গে লড়াই করে টিকে থাকতে হচ্ছে এদেশে। বেসরকারি খাতের প্রবেশে প্রতিযোগিতা বৃদ্ধি, কারণ এখানে অনেক বিদেশি কোম্পানি চলে এসছে, তাদের সঙ্গে লড়াই করে তোমাকে টিকে থাকতে হচ্ছে। রপ্তানি বৃদ্ধি, আমাদের রপ্তানি অবশ্যই পুরো প্রসেসটার আলটিমেট লক্ষ্য হচ্ছে যাতে বিদেশে আমরা রপ্তানি করতে পারি এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করতে থাকি। এবার কি হলো, বাণিজ্য উদারীকরণের ফলে পৃথিবীতে এমন অনেক দেশ ছিল যে দেশ আমাদের পণ্যকে ঢুকতে দিত না। আমরা যখন তাদের পণ্যকে ঢুকতে দিলাম, তারা তখন আমাদের পণ্যের উপরে ছাড় দিল, ফলে পূর্বে বন্ধ থাকা বহু দেশের বাজার ভারতের জন্য খুলে গেল, আমরা রপ্তানি বৃদ্ধি করতে পারলাম। এ ব্যাপারে বিশেষ উল্লেখযোগ্য তথ্য প্রযুক্তি খাত বা ইনফরমেশন টেকনোলজি, সেক্ষেত্রে ভারত মোটামুটি রপ্তানিতে একদম প্রথম দিকেই আছে, বা বলতে পারি আমরা নেতৃত্ব দিচ্ছে। বেসরকারীকরণ বলতে মোটামুটি যেটা লক্ষ্য রাখা হয়েছিল যে সরকারের মালিকানাধীন বা সরকারি ক্ষেত্র যেগুলো, তার মধ্যে একটা বড় অংশ ভীষণ লোকসানে চলছিল। অতএব সেই লোকসানে চলা সংস্থাগুলোকে
বেসরকারি হাতে তুলে দেওয়া, বা সেরকম লোকসানে যদি কেউ চলে যে যাকে আর কিছু করার নেই তাকে বন্ধ করে দেওয়া। এই দুটো ছিল মূল লক্ষ্য বেসরকারিকরণের। তিন নম্বর পদক্ষেপ ছিল বিশ্বায়ন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি গ্লোবালাইজেশন। গ্লোবালাইজেশন একটা অনেক বড় কনসেপ্ট। এটার মানে হচ্ছে পৃথিবীকে একটা গ্লোবাল ভিলেজ হিসাবে ট্রিট করা। মানে প্রত্যেকটা দেশ হচ্ছে এক একটা ঘর সেই গ্রামের, ফলে একটা ঘর থেকে আরেকটা ঘরে, একটা গ্রামের মধ্যে পণ্য আমদানি রপ্তানি, মানে পণ্য মানে জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে যেমন কোনো বাধা নিষেধ থাকে না, তেমনি গোটা পৃথিবীতে সেই জিনিসটাকে নিয়ে আসা। এটা হচ্ছে গ্লোবালাইজেশন কনসেপ্ট। মানে গ্লোবালাইজেশন সোজা কথায় বলতে গেলে মুক্ত বাণিজ্য, যে বাণিজ্যে একটা দেশ থেকে আরেকটা দেশে পণ্য পাঠানো, পণ্য আনানো, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ থাকবে না। এবার গ্লোবালাইজেশনের ক্ষেত্রে সোজা কথায় তার মানে দাঁড়ানো হলো সেটা হলো দেশের অর্থনীতিকে পৃথিবীর অন্যান্য অর্থনীতির কাছে উন্মুক্ত করা। আমরা আমাদের বাণিজ্যের ক্ষেত্রে রেস্ট্রিকশন এনেছিলাম, আমরা বিদেশি পণ্য ঢুকতে দিতাম না, সেই জায়গাটাকে পাল্টে দেওয়া হলো। বিদেশি পণ্য আমাদের দেশে পুরোপুরি আনতে অ্যালাউ করা হলো, এবং স্বাভাবিকভাবে আমরাও অন্য দেশে যাতে পণ্য বিক্রি করতে পারি সেই ব্যাপারটাও করা হলো। এটাকেই আমরা বিশ্বায়ন বলি। এখানে একটা জিনিস বলা দরকার, যে বিশ্বায়নের পরিপ্রেক্ষিতে এটাকে আলোচনা করা দরকার। 1950 থেকে 1980 মহলানবিশ মডেল আমাদেরকে আত্মনির্ভর হওয়ার জায়গা দিয়েছিল, বা একটা লক্ষ্য নিয়েছিল, এবং সেই লক্ষ্যে যেটা ঠিক করা হয়েছিল যে আমরা বিদেশি পণ্য আমদানি করব না, এবং তার জন্য যে পলিসি নেওয়া হয়েছিল সেটাকে আমরা আমদানি প্রতিস্থাপন নীতি বা ইম্পোর্ট সাবস্টিটিউশন পলিসি বলি। এই পলিসির মূল লক্ষ্য কি? এর মূল লক্ষ্য হচ্ছে আমরা বিদেশি পণ্য আমদানি করব না, যে জিনিসটা বিদেশ থেকে আনতাম তার বিকল্প বা পরিবর্তন আমরা এদেশে তৈরি করে নেব। বিদেশি টিভি আনবো না, আমরা এদেশে টিভি বানাবো। বিদেশি ফ্রিজ আনবো না, আমরা এদেশে ফ্রিজ বানিয়ে নেব। এই ছিল আমদানি প্রতিস্থাপনা নীতি। এটার মেন লক্ষ্য ছিল দেশীয় শিল্পকে রক্ষা করা। কারণ মহলানবিশ মডেলের ফলে আমাদের এখানে মূলধনী পণ্য তৈরি হচ্ছে, তার উপর ভিত্তি করে নানান রকম ভোগ্য পণ্য তৈরির কারখানা তৈরি হচ্ছে, এবং এই কারখানাগুলো খুবই ছোট। এই সময় যদি বিদেশি প্রতিযোগিতা এসে পড়ে, বা এই কারখানাগুলো তৈরি করার পণ্য বিদেশি পণ্যর সঙ্গে লড়াই করে পারবে না, যেমন মাইক্রোম্যাক্সের ফোন স্যামসাংয়ের সঙ্গে লড়াই করে পারল না। অতএব বিদেশি পণ্যকে আটকে দাও যাতে এই কারখানাগুলো বড় হওয়ার সুযোগ পায়, সেটাই ছিল আমদানি প্রতিস্থাপন নীতির লক্ষ্য। এই দুটো পদক্ষেপ, প্রথম অবশ্যই আমদানি আটকানো। আমদানি আটকানোর জন্য কি হলো? আমদানি দ্রব্যের ওপর ভয়ঙ্কর হারে কর বা শুল্ক বসানো হলো, যেটাকে আমরা ট্যারিফ বলি। আর কি, কোটার মাধ্যমেও আমদানি আটকে দেওয়া হলো। এর ফলে আমদানি কমে গেলে এবার যে জিনিসগুলো আমদানি করা হতো বা করতে হবে, এমন কিছু জিনিস থাকছেই যাকে আমদানি করতেই হবে, সেক্ষেত্রে লাইসেন্স ব্যবস্থা এনে দাও যাতে যে কেউ না আমদানি করতে পারে। মানে সোজা কথায় আমদানিটাকে কমিয়ে ফেলো। এদেশে যাতে বিদেশিরা বিনিয়োগ করতে না পারে সেখানেও কড়াকড়ি। তার মানে একটু আগে যেটা বললাম যে বিশ্বায়ন পরে এলো, 1991 সালে বিশ্বায়ন এলো। বিশ্বায়ন মানে দেশকে ওপেন করে দেওয়া। তার অনেক আগে 1950 সাল থেকে ভারত কিন্তু আস্তে আস্তে বিদেশিদের এদেশে ঢোকা বন্ধ করে দিয়েছে। মানে সোজা কথায় বিদেশি পণ্যকে এদেশে ঢোকা বন্ধ করে দিয়েছে, মানে গেট বন্ধ, একটা বন্ধ অর্থনীতি বা ক্লোজড ইকোনমিতে পরিণত হয়েছে ভারত। 1980 সাল থেকে ভারত মানে এই আমদানি প্রতিস্থাপনা নীতির পরবর্তী পদক্ষেপ হিসাবে রপ্তানি প্রসার নীতি নেয়। একটু আগেই বলছিলাম তেল কিনতে আমাদের ডলার লাগে, এই ডলারটা আসবে কোথা থেকে? অবশ্যই আমরা যদি বিদেশিদের আমাদের দ্রব্য বিক্রি করতে পারি, মানে রপ্তানি করতে পারি, তবেই ডলার আসবে, নইলে ডলার আসবে না।
ফলে এই প্রয়োজন থেকে 1980 সালে ভারত রপ্তানি প্রসার নীতি গ্রহণ করে এবং এই রপ্তানি প্রসার নীতির মূল পদক্ষেপ যেগুলো ছিল, আস্তে আস্তে একটু একটু হলেও বাজারটাকে ওপেন করে দেওয়া, যাতে বিদেশি পণ্য খানিকটা হলেও ঢোকে, আমরাও রপ্তানি করতে পারি। যারা রপ্তানি করছে তাদেরকে নানান রকম ছাড় দেওয়া, উৎসাহ দেওয়া, ট্যাক্সে ছাড় দেওয়া, যেটাকে আমরা রপ্তানি প্রণোদনা বলছি। কিছু বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা, যেটাকে স্পেশাল ইকোনমিক জোন বা সেজ বলা হয়, SEZ। এইসব অঞ্চলে যেসব কারখানা গড়ে উঠবে তারা তাদের উৎপাদিত পণ্যর পুরোটাই রপ্তানি করবে এবং সেক্ষেত্রে তারা নানান রকম ছাড় পাবে সরকারের কাছ থেকে। এর পরবর্তী পদক্ষেপে এলো বিশ্বায়ন। তার মানে প্রথমে আমদানি প্রতিস্থাপনা, বিদেশের বাজার আটকে দেওয়া হলো, সেখান থেকে একটু মডিফিকেশন, রপ্তানি প্রসার, কিছুটা অ্যালাউ করা হলো। 1991 সালে যখন বিশ্বায়ন এলো, তার মানে পুরোটাই ওপেন করে দেওয়া হলো। বিশ্বায়নের প্রধান বৈশিষ্ট্য অর্থনৈতিক উদারীকরণ, মানে সোজা কথায় বিদেশি পণ্যকে এদেশে ঢুকতে দেওয়া। এবং এর একদম সাথে সাথে 1995 সালে ভারত বিশ্ব বাণিজ্য সংস্থা বা WTOর সদস্য পদ নেয় এবং WTOর মূল থিম বা আসল বক্তব্যই হচ্ছে মুক্ত বাণিজ্য। তার মানে পরপরই জিনিসগুলো হচ্ছে, ভারত মুক্ত বাণিজ্যের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। এদেশে বহুজাতিক কোম্পানি, মানে মাল্টি ন্যাশনাল কোম্পানি, তাদেরকে ঢুকতে দেওয়া এবং ঢুকতে দেওয়ার ফলে অবশ্যই তাদের প্রাধান্য বিস্তার পেল, কারণ তারা যথেষ্ট শক্তিশালী কোম্পানি। এদেশে যাতে বিদেশিরা বিনিয়োগ করতে পারে, এটা তো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটাকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ পুরোপুরি অ্যালাউ করা হলো। এছাড়া প্রযুক্তির বিস্তার, মানে বৈদেশিক প্রযুক্তি আমাদের দেশে ব্যবহার করা এবং স্বাভাবিকভাবেই নানান রকম তথ্য, বাজার সম্বন্ধীয় তথ্য ইত্যাদির আদান প্রদান, এগুলোকে সহজ করা। তাহলে বিশ্বায়নের বৈশিষ্ট্য যদি বলতে হয়, মেনলি আমরা এই জিনিসগুলোকেই বলবো। এরপর যেটাতে চলে আসছি, 30শে অক্টোবর 1947 সালে, বা দুটো সংস্থা সম্বন্ধে বা একটা চুক্তি এবং একটা সংস্থা সম্বন্ধে আলোচনা করব। একটু আগে বিশ্বায়ন বলতে গিয়ে আমরা বিশ্ব বাণিজ্য সংস্থার কথা বলবো। এই বিশ্ব বাণিজ্য সংস্থা কি, এবার একটু আলোচনা করব। 1947 সাল 30শে অক্টোবর পৃথিবীতে 23টা দেশ মিলে সুইজারল্যান্ডের জেনেভাতে বসে তারা একটা চুক্তি করলো। সেই চুক্তিটার নাম হচ্ছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, সংক্ষেপে GATT, গ্যাট। এই চুক্তিটা কিসের ওপর? দেখো, আমরা 1991 সালে মুক্ত বাণিজ্যের শুরু করেছিলাম। 1947 সালে পৃথিবীর 23টা মেনলি উন্নত দেশ তারা মুক্ত বাণিজ্যের জন্য এই চুক্তি করে। মানে চুক্তিটার মেন বৈশিষ্ট্য হচ্ছে এই 23টা দেশ তাদের নিজেদের মধ্যে মুক্ত বাণিজ্য চালাবে, অর্থাৎ এক দেশের পণ্য আরেক দেশে যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা থাকবে না, কোনো চড়া হারে শুল্ক থাকবে না ইত্যাদি। কিন্তু পরবর্তীকালে গ্যাটে আরও দেশ যোগ দেয়, মোটামুটি আরও 100টা দেশ যোগ দেয় এবং এই চুক্তিতে আরও 123টা দেশ সই করে। হলে কি হবে? এই চুক্তির কিছুদিনের মধ্যে এই চুক্তির একটা বড় খারাপ দিক বেরিয়ে আসে। সেটা হচ্ছে 123টা দেশ চুক্তিতে সই করলেও 123টা দেশের প্রত্যেকের সঙ্গে মুক্ত বাণিজ্য করছে, তা কিন্তু হলো না। দেখা গেল একটা দেশ 5 জনের সাথে মুক্ত বাণিজ্য করছে, একজনের সঙ্গে করছে না। এরকম নানান ডিসপুট তৈরি হতে লাগলো এবং এই রকম ডিসপুট যখন তৈরি হচ্ছে, কোনো একটা দেশ চুক্তি মানছে না, সেক্ষেত্রে সেই দেশকে কি করা হবে, তার এগেনস্টে কি পদক্ষেপ নেওয়া হবে, সে ব্যাপারেও কিছু এই চুক্তিতে ছিল না। ফলে খুব স্বাভাবিকভাবেই কিছুদিনের মধ্যেই গ্যাটের যে লুপহোলস বা সীমাবদ্ধতা, সেগুলো প্রকাশ পেতে লাগলো এবং গ্যাটের জন্য প্রত্যেকবার সেই দেশগুলো এক একটা করে সেমিনারের মতো জায়গায় জড়ো হতো আলোচনা করার জন্য। এগুলোকে রাউন্ড বলা হয়।
হ্যাঁ, 1986 থেকে 94 এই সময় চলে গ্যাটের 8th রাউন্ড, যেটাকে আমরা উরুগুয়েতে হয়েছিল বলে উরুগুয়ে রাউন্ড বলি। এবং এই রাউন্ডটা গুরুত্বপূর্ণ এই জন্যে যে গ্যাট দিয়ে কাজ হচ্ছে না, বিকল্প কিছু একটা দরকার, যেটা গ্যাটের যে সীমাবদ্ধতাগুলো সেই সীমাবদ্ধতাগুলোকে দূর করবে। এবং সেই অর্থে এই উরুগুয়ে রাউন্ডেই মোটামুটি প্ল্যানিং হয়। ডাঙ্কেল বলে এক ভদ্রলোক একটা ড্রাফট তৈরি করেন, সেই ড্রাফটের ভিত্তিতে তৈরি করা হয় 1995 সালের 1 জানুয়ারি বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই বিশ্ব বাণিজ্য সংস্থায় প্রথমে গ্যাটের 123টা দেশ ছিল, তার মধ্যে 76টা দেশ প্রথমে ঢোকে। পরবর্তীকালে আরও 51টা দেশ গ্যাটে যোগ দেয়, বা WTOতে যোগ দেয়। এরও প্রধান দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। প্রথম জায়গা যেটা আমরা আলোচনা করি যে গ্যাটের পরে WTO তৈরি করা হলো। এই গ্যাট আর WTOর মধ্যে পার্থক্য কি, এটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফার্স্ট হচ্ছে গ্যাট একটা চুক্তি, সবাই মিলে একটা এগ্রিমেন্ট করলাম। WTO কিন্তু কোনো চুক্তি নয়, এটা একটা সংস্থা, একটা অর্গানাইজেশন। খুব স্বাভাবিকভাবেই WTOর ক্ষমতা অনেক বেশি গ্যাটের চেয়ে। গ্যাট কোনো আইনি প্রতিষ্ঠা নেই। বেসিক্যালি এখানে আইনি প্রতিষ্ঠা বলতে গেলে একটা দেশ চুক্তিতে সই করছে, তার নিজের দেশে সেই বিষয়ে কোনো আইন সে তৈরি না করেই সে চুক্তিতে সই করতে পারে। কিন্তু WTOতে যোগ দিতে গেলে তার নিজের দেশের পার্লামেন্টে বিল এনে তাকে আইনি সোজা কথায় মানে একটা প্রতিষ্ঠা দিয়ে তবে সে WTOতে যোগ দিতে পারবে। এবং এখানে সেই বিলে এটাই থাকবে যে WTOর শর্তগুলো আমরা মানব, তার মানে দেশেও একটা আইন আনতে হবে এ ব্যাপারে। ফলে WTO খুব আইনসম্মতভাবে প্রতিষ্ঠিত এবং এর একটা আইনি প্রতিষ্ঠা আছে। গ্যাটের সব চুক্তি সব দেশের ওপর লাগু হতো না, শুধু লাগু হতো না, অনেক দেশ মানতও না। WTOর কিন্তু এইসব জায়গা নেই। তুমি WTOতে যোগদান করেছো মানে WTOর যা যা শর্ত আছে সব তোমায় মেনে চলতে হবে। আমি এটা মানবো ওটা মানবো না, যেটা গ্যাটের ক্ষেত্রে হতো, এখানে সেরকম কোনো জায়গায় রইল না। গ্যাটের চুক্তি হয়েছিল দ্রব্যের বাণিজ্যের ওপর। অবশ্যই 1947 সালের চুক্তি, তখন সেবার বাণিজ্য বা পরিষেবার বাণিজ্য নিয়ে খুব একটা যে আলোচনা ছিল বা খুব একটা প্রাসঙ্গিক ছিল তাও নয়। কিন্তু WTO যখন প্রতিষ্ঠিত হলো তখন আইটি এসে গেছে, সেবা রপ্তানি হচ্ছে, আমদানি হচ্ছে। সেক্ষেত্রে WTOর শর্তগুলি শুধু দ্রব্য নয়, সেবার ক্ষেত্রেও সমানভাবে আরোপিত হলো। বিশ্ব বাণিজ্য সংস্থার কাজ, প্রধান কাজ অবশ্যই অবাধ বাণিজ্য সম্প্রসারণ করা। 2 নম্বর কাজ, সদস্য দেশগুলোর মধ্যে যদি বাণিজ্য নিয়ে কোনো বিরোধ সৃষ্টি হয় সেই বিরোধ মেটানো। 3 নম্বর কাজ, প্রতিটা সদস্য দেশের বাণিজ্য নীতির পর্যালোচনা, কারণ WTOর মূল লক্ষ্য অবাধ বাণিজ্য। অতএব কোনো দেশ যদি সেই অবাধ বাণিজ্যের জায়গা থেকে সরে আসে, অতএব সেটাকে আটকানো। স্বল্পোন্নত দেশগুলি যাতে বাণিজ্যের ফলে ক্ষতিগ্রস্ত না হয়, খুব স্বাভাবিকভাবে উন্নত দেশগুলোর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো ভীষণ শক্তিশালী, তারা স্বল্পোন্নত দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে করায়ত্ত করে ফেলতে পারে। সেটা যাতে না হয় তার দিকে নজর রাখা এবং খুব স্বাভাবিকভাবেই স্বল্পোন্নত দেশগুলোকে কিছুটা শুল্ক বসানোর ছাড় দেওয়া। WTOতে যোগদানের ফলে ভারতের উপর কি প্রভাব এলো, আমরা প্রভাবটাকে দুভাগে ভাগ করব, সুবিধা এবং অসুবিধা। সুবিধার মধ্যে প্রথমে অবশ্যই কৃষিজাত পণ্য রপ্তানি করার ছাড় পেলাম। কারণ একটা ঘটনা যেটা হচ্ছে, উন্নত দেশগুলো কৃষিজ পণ্য উৎপাদন করে, আমরাও উৎপাদন করি। উন্নত দেশগুলো খুব আধুনিক যন্ত্রপাতি, সার ইত্যাদি ব্যবহার করে, ফলে ওদের কৃষিজ পণ্য কিছুটা হলেও মানে খরচ বেশি হয় উৎপাদনে, ফলে দামটা বেশি থাকে। সেখানে অনুন্নত দেশগুলো যেভাবে কৃষিজ পণ্য উৎপাদন করে বা স্বল্পোন্নত দেশগুলো, তাতে উন্নত যন্ত্রপাতির ব্যবহার ইত্যাদি থাকে না। একটা ছোট উদাহরণ দিলেই তোমরা বুঝতে পারবে। তোমরা জানো আমেরিকাতে ক্ষেতে মানে জমি চাষের ক্ষেতে
ফার্টিলাইজার বা পেস্টিসাইডস বা এগুলো ব্যবহার করার ক্ষেত্রে এরোপ্লেন ব্যবহার করা হয়। আমাদের দেশে ওসবের কোনো গল্প নেই। ফলে স্বাভাবিকভাবে আমাদের কৃষিজাত পণ্যের উৎপাদন ব্যয় কম, ফলে দাম কম, সস্তা। ফলে আমাদের কৃষিজাত পণ্য যদি উন্নত দেশগুলোতে আমরা বিক্রি করতে শুরু করি, সস্তা যেহেতু, উন্নত দেশের পণ্য উন্নত দেশের লোকেরাই আর কিনবে না। তাই উন্নত দেশগুলো কি করেছিল, আমাদের কৃষিজাত পণ্যের ওপর চড়া হারে শুল্ক রেখে দিয়েছিল যাতে আমরা ঢুকতে না পারি। ডাব্লিউটিওর ফলে সেই জায়গাটা চলে গেল এবং খুব স্বাভাবিকভাবেই স্বল্পোন্নত দেশগুলো যেমন ভারত, ইন্দোনেশিয়া, এরা ভিয়েতনাম, এরা প্রচুর পরিমাণে কৃষিজাত পণ্য রপ্তানি করার সুযোগ পেল। শুধু কৃষিজাত পণ্য নয়, কৃষি নির্ভর শিল্প সামগ্রী যেমন পাটজাত দ্রব্য, এগুলোর ক্ষেত্রেও বা ধরো যে খাওয়ার তেল, হ্যাঁ, সর্ষের তেল ইত্যাদি, নারকেল তেল, এসবের উপরও একই হারে শুল্ক ছিল। সেগুলো উঠে যাওয়াতে এগুলো রপ্তানি করার সুযোগও আমরা পেয়ে গেলাম। পরিষেবার রপ্তানি বৃদ্ধি, কারণ ডাব্লিউটিও পরিষেবার রপ্তানিকে ইনক্লুড করলো প্রথমবার, মানে সেবার। এখানে তো অবশ্যই এটা আমাদের, তোমরা জানো ভারতের ক্ষেত্রে এটা একটা জ্যাকপট হয়ে গেছে। আমরা আইটি যেটা একটা পরিষেবার মধ্যে পড়ে, সেই রপ্তানি আমাদের দেশকে ভীষণভাবে সমৃদ্ধ করেছে এবং আমরা মোটামুটি নেতৃত্ব দেওয়ার জায়গায় চলে এসেছি। ভারতে প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। এবার হচ্ছে অসুবিধা। ডাব্লিউটিওতে যোগদানের ফলে ভারতের ওপর কি কি অসুবিধার সৃষ্টি হলো? প্রথমত পেটেন্টের ক্ষেত্রে একটা পরিবর্তন হয়। আমরা জানি পেটেন্ট হচ্ছে অবশ্যই যিনি উদ্ভাবক বা যিনি আবিষ্কারক বা যিনি সৃষ্টিকর্তা, তার একটা অধিকার, যে তিনি বাদ দিয়ে সেটা আর কেউ তৈরি করতে পারে না। যেমন একজন বিজ্ঞানী যদি কোনো ওষুধ আবিষ্কার করে, সেই ওষুধটার ওপর তিনি পেটেন্ট নিতে পারেন, তার মানে তিনি বাদ দিয়ে সেই ওষুধ আর কেউ তৈরি করতে পারবে না। ডাব্লিউটিওর পূর্বে পেটেন্ট যেটা ছিল সেটা হচ্ছে প্রক্রিয়া পেটেন্ট, মানে ওষুধটা তিনি যে প্রক্রিয়াতে বানিয়েছেন সেই প্রক্রিয়ার ওপর তিনি পেটেন্ট নিতেন, তার মানে ওই প্রক্রিয়াতে অন্য কেউ আর ওষুধটা বানাতে পারবে না। এক্ষেত্রে আমাদের মতো স্বল্পোন্নত দেশগুলো কি করত, ভিন্ন প্রক্রিয়ায় সেই ওষুধটাই বানিয়ে নিত। ফলে যার পেটেন্ট তার ক্ষতি হতো, এটা ভীষণভাবে সত্যি হলেও আমাদের মতো গরিব দেশগুলো অল্প পয়সায় সেই ওষুধগুলো তৈরি করতে পারত। কিন্তু ডাব্লিউটিও এখানে অবশ্যই উদ্ভাবকের দিকটা দেখলেন, ফলে তিনি মানে ডাব্লিউটিও পণ্য পেটেন্ট নিয়ে এলো, প্রোডাক্ট পেটেন্ট। মানে ওই যে ওষুধ, এই ওষুধটার ওপরেই পেটেন্ট আনা হলো। তার মানে যে প্রক্রিয়াই হোক না কেন, উদ্ভাবক ছাড়া ওটা আর কেউ বানাতে পারবে না। এর ফলে স্বাভাবিকভাবেই ভারতের মতো দেশগুলোর ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে গেল। আমাদের বিদেশি ওষুধ কিনতে হলো, আমরা নিজেরা যেটা বানিয়ে নিতাম সেটা বন্ধ হয়ে গেল। 2 নম্বর, বিদেশি সংস্থাগুলো ভারতে ঢুকলো, ভয়ঙ্কর রকম একটা প্রতিযোগিতামূলক পরিস্থিতির সৃষ্টি হলো এবং একদম সোজা কথায় ভারতের অর্থনৈতিক বাজারে রক্ত স্নান, মানে ব্লাড বাথ হয়ে গেল। প্রচুর ভারতীয় কোম্পানি এদের সঙ্গে প্রতিযোগিতায় টিকে উঠতে পারলো না এবং তারা আস্তে আস্তে উঠে গেল। আমাদের দেশের ব্যাংক, বিমা, এইরকম প্রতিষ্ঠানগুলো হচ্ছে পরিষেবা ক্ষেত্রের মধ্যে পড়ে। এই প্রতিষ্ঠানগুলোর প্রতিযোগী এসে হাজির হলো। আগে কি ছিল, এগুলো পুরোপুরি সরকারি প্রতিষ্ঠান ছিল, তোমরা জানো, সরকারি ব্যাংক ইত্যাদি। এখন কি অনেক বিদেশি ব্যাংকও এদেশে রয়েছে, ফলে তাদের কাছে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হলো আমাদের ব্যাংক এবং বিমা ক্ষেত্র। যদিও এই দুটো ক্ষেত্রই কিন্তু ভারতের যে সরকারি ক্ষেত্রগুলো ছিল, দুটোতেই তারা বিদেশি প্রতিযোগিতার কাছে যে খুব বেশি নতি স্বীকার করেছে তা নয়, এখনো সাফল্যের সঙ্গেই তারা ব্যবসা চালাচ্ছে। বরং বিদেশি সংস্থাগুলো খুব বেশি যে লাভ করে উঠতে পেরেছে তা নয়। এবার এই চ্যাপ্টারের শেষ টপিক, ক্ষুদ্র ও গ্রামীণ শিল্প। অ্যাকচুয়ালি ভারতে ক্ষুদ্র, ছোট, মাঝারি শিল্প উন্নয়ন আইন, ইংরেজিতে বলে মাইক্রো স্মল মিডিয়াম ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস ডেভেলপমেন্ট অ্যাক্ট, MSME, এই অনুযায়ী আগে ভারতের শিল্পগুলোকে নানানভাবে ভাগ করা হতো, ক্ষুদ্র শিল্প, মাঝারি শিল্প, বড় শিল্প ইত্যাদি।
বর্তমানে এই 2006-এর আইন অনুযায়ী ভারতের ক্ষুদ্র শিল্পগুলোকে মোটামুটি এইভাবে ভাগ করা হয়েছে যে ক্ষুদ্র শিল্প কোনগুলো, যেখানে মূলধন বিনিয়োগ হয়েছে 1 কোটি, মানে যন্ত্রপাতি কেনা হয়েছে 1 কোটি টাকার এবং 1 কোটি টাকার কম, এবং বার্ষিক আয় 5 কোটি টাকার কম, তাদেরকে বলা হতো ক্ষুদ্র। ছোট শিল্প কোনটা, মানে স্মল কোনটা, যেখানে যন্ত্রপাতির জন্য খরচ করা হয়েছে 10 কোটি টাকা বা তার কম, বার্ষিক আয় 50 কোটির কম। মাঝারি কোনটা, যেখানে যন্ত্রপাতির জন্য খরচ করা হয়েছে 50 কোটি টাকা এবং বার্ষিক আয় 250 কোটি টাকার কম। এই 3 ধরনের শিল্পকে আমরা এখন একসাথে মোটামুটি ক্ষুদ্র বা গ্রামীণ শিল্পের তকমা দিয়ে থাকি, যদিও নামটা পাল্টে দেওয়া হয়েছে, এখন বলা হয় MSME, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস, কিন্তু মোটামুটি তকমাটা ওই জায়গায় রাখা হয়েছে। ভারতের অর্থনীতিতে এই শিল্পগুলোর গুরুত্ব কি? প্রথমত, এরা প্রচণ্ড রকম শ্রমিক নির্ভর প্রযুক্তি ব্যবহার করে, ফলে প্রচুর পরিমাণে কর্মসংস্থান সৃষ্টি করে, যেটা আমরা একটা লেটেস্ট ডেটাতেই দেখতে পাচ্ছি। 22-23-এ প্রায় 11 কোটি মানুষকে এরা কাজ দিয়েছে। গ্রাম কেন্দ্রিক, মেনলি গ্রাম কেন্দ্রিক শিল্পগুলোর ফলে গ্রামের উন্নয়ন এবং আয় বৃদ্ধি পায়, যেটা দেখা যাচ্ছে যে গ্রামাঞ্চলের মানুষের কৃষির ওপর নির্ভরতা কমিয়েছে। তারা এই জাতীয় শিল্পের ওপর নির্ভর হওয়াতে কৃষির আয়ের ক্ষেত্রে যে একটা মোটামুটি বলতে পারো রিস্ক থাকে, সেই রিস্ক থেকে তারা বেরিয়ে আসতে পেরেছে। মোটামুটি ভারতের জিডিপির প্রায় 30% এই ক্ষেত্র থেকে আসছে, যদিও সেটা পুরোপুরি গ্রামীণ নয়। এই জাতীয় শিল্পের মধ্যে হস্তশিল্প থাকায় এই হস্তশিল্প কিন্তু বিশাল পরিমাণে রপ্তানি হয়, ফলে একটা ভালো মাপের বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। রপ্তানির প্রায় 48% আসে এই ক্ষেত্র থেকে, এবং এখানে একটা জিনিস ক্লিয়ার করে দিই, এই 48%-এর একটা বড় অংশ আসে গয়না শিল্প থেকে, যে গয়না শিল্পটা কিন্তু এর মধ্যে পড়ে। এছাড়া কি এই জাতীয় শিল্প দেশের নানান জায়গায় ছোট ছোট গ্রামে, প্রত্যন্ত গ্রামে গড়ে উঠতে পারে, ফলে যে শুধু শহর কেন্দ্রিক শিল্প এরা নয়, ফলে শহরই শুধু শিল্পে বিকশিত হবে, গ্রাম হবে না, এই ব্যাপারটা দূর করা যায় এই জাতীয় শিল্প গঠনের মাধ্যমে। আর কি এই জাতীয় শিল্পেতে প্রচুর পরিমাণে নারী শ্রমিক ব্যবহার হয়, ফলে নারী শ্রমিক তারা আয় করে এবং তাদের ক্ষমতায়ন বৃদ্ধি পায়। এবার চলে আসি এই জাতীয় শিল্প ভারতে কি কি সমস্যায় ভোগে। অবশ্যই এগুলো ছোট শিল্প, এদের প্রধান এবং প্রথম সমস্যা হচ্ছে মূলধনের অভাব, টাকা নেই। এবার টাকা না থাকায় খুব স্বাভাবিকভাবেই এরা বিরাটভাবে কাঁচামাল ব্যবহার করতে পারে না বা ব্যবস্থা করতে পারে না। মানে সোজা কথা বলতে গেলে একটা প্রচুর বড় অর্ডার পেলে তার জন্য যে প্রয়োজনীয় কাঁচামাল তারা কিনে উঠতে পারে না, কারণ হাতে টাকা নেই, ফলে বড় অর্ডার এরা ধরতে পারে না। এদের একই জায়গা থেকে আসছে, টাকা নেই বলে খুব উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারে না, অনুন্নত প্রযুক্তি ব্যবহার করে। ফলে যখন কোনো একটা জিনিস, যেটা একটা ক্ষুদ্র শিল্পও তৈরি করছে, একটা বৃহৎ শিল্পও তৈরি করছে, মানে ক্ষুদ্র শিল্পটা বৃহৎ শিল্পের সঙ্গে প্রতিযোগিতায় এসে যায়, স্বাভাবিকভাবেই ক্ষুদ্র শিল্প হেরে যায়। ফলে বৃহৎ শিল্পের প্রতিযোগিতা ক্ষুদ্র শিল্পকে ধ্বংস করে। মোটামুটি এই হলো আমাদের ইউনিট 2। তোমরা মোটামুটি ভিডিওটা দেখেছো, এবার বই পড়ো, এর সাথে মোটামুটি মিলিয়ে নাও, তাহলেই তোমাদের এই বিষয়ে তৈরিটা সম্পূর্ণ হবে।